তৃণমূল অভিযোগ করছিল অমিত শাহের বিরুদ্ধে ভাষা সন্ত্রাসের। তৃণমূলের বিরুদ্ধেও বিজেপি ভাষা সন্ত্রাসের অভিযোগ করে। আর অমিত শাহ এটাও বলেছেন কিন্তু যে 23 তারিখ গুন্ডা দুষ্কৃতী তারা যেন রাস্তায় না নামেন, এবং সে একই কথা অনির্বাণ একবার দিলীপ ঘোষের মুখেও শুনি আমরা। ভগবানের মন্দিরের সামনে বলছি, এবারে কোনো গুন্ডা বদমাসকে ঘর থেকে বেরোতে হবে না, দরকার আগে কোনো বুথে কেউ জাম করতে পারবে না। যদি আগে কেউ ভোট আপনাকে বুথে চমকায়, ফোন করে চমকায়, ভয় দেখায়, নাম নোট করুন, আমাদের বলুন, সে কি করে ভোট দেয় আমি দেখে না। কোনো ছাপ্পা বুথ জাম হবে না, সেন্ট্রাল ফোর্স ভোট করাবে। ভরসা রাখুন, ভোট নিশ্চিত হবে, মমতা ব্যানার্জির বিদায় নিশ্চিত। তৃণমূল তো যথেষ্ট চাপে পড়ে গেল। গুন্ডাদের পার্টি, দুষ্কৃতীদের পার্টি বলাই হয়, বিজেপি বলে, সিপিএমও বলে, কংগ্রেসও বলে। এবার কি তৃণমূলের পক্ষে বিপদ? দেখুন, এইসব সংলাপ, এইসব ডায়লগবাজি দিলীপ ঘোষ, অমিত শাহ এরা সব 2021-এর আগেও দিয়েছিলেন, এবং ফল প্রকাশের পর বিজেপির কর্মীরা নিজেরা জানিয়েছে এরা কেউ আমাদের পাশে থাকে। এবার অলিতে গলিতে কেন্দ্রীয় বাহিনী থাকবে, মানে বিজেপির কাডার তো অলিতে গলিতে বিজেপির লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনীর রূপে যে কাডাররা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যদি তারা মনে করেন এই করে তারা বাংলা দখল করবেন, বাঙালিকে দখল করে নেবেন, তারা সেই স্বপ্ন দেখুন। 4 তারিখের দুপুরের পর থেকে বেরোবে নাকি? আগে গুন্ডা দুষ্কৃতীরা বেরোবে নাকি? প্রথম কথা, গুন্ডা দুষ্কৃতীদের কথা যদি বলেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় যেটা জানিয়েছেন, ভারতবর্ষের সবচেয়ে বড় গুন্ডার নাম অমিত শাহ, এবং একদম ঠিক বলেছেন। 23 তারিখ, 29 তারিখ, 4 মে অমিত শাহ নিজে যেন না বেরোন, নিজে যেন বাংলার মাটিতে পা না রাখেন, তাহলেই গুন্ডাদের এখানে আসাটা বন্ধ হয়ে যাবে। পরিষ্কার কথা, আমরা চাই এবারের ভোটটি হোক শান্তিতে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করুক। মানুষের ওই চমকানো ধমকানোর দিন শেষ। মমতা ব্যানার্জি আতঙ্কগ্রস্ত, তাই ভুলভাল বক্তব্য। ধমকাচ্ছেন তো অমিত শাহ, ধমকাচ্ছেন না, চমকাচ্ছেন না। এখানে চমকে এতদিন ভোট করেছে তৃণমূল কংগ্রেস, এবারে সেটা করা যাবে না। আচ্ছা, আর সেই জন্য ইলেকশন কমিশন এত ডিটেইলডে এত কিছু আরো আয়োজন করেছে। অতএব মনে রাখতে হবে, চমকানো ধমকানোর দিন শেষ। আমরা চাই মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করুক। মানুষ যদি তার ভোট দিতে পারে, পরিবর্তন অবশ্যই। চক্রবর্তী আমার সঙ্গে এসে অনুষ্ঠানে এসেছেন কংগ্রেসের, কি বলছেন? শান্তিতে ভোট হবে তাহলে? নির্বাচন আত্মবিশ্বাসী পরিবর্তনের পক্ষে বিজেপি, এবং এই যে নির্বাচন কমিশন যে ব্যবস্থাপনা করেছে, কড়া ব্যবস্থা, তাতে সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারেন তার জন্য, আর সেই ভোটে বিজেপি জিতবে। আমরা আশা নিশ্চয়ই রাখবো যে শান্তিপূর্ণভাবে যাতে ভোটটা সম্পন্ন হয়। কিন্তু বাংলার যদি আপনি কারেন্ট ইতিহাস দেখেন, তাহলে কোনো নির্বাচন, এখানে সেটা পঞ্চায়েত লেভেলের নির্বাচন হতে পারে, মানে বিধানসভা বা লোকসভা, কোনো নির্বাচন সম্পন্ন হয় না যতক্ষণ না মানুষের লাশ পড়ে। তো আমরা চাইবো, এবং এটা আমাদের নির্বাচন কমিশনের কাছে এবং রাজ্যের প্রশাসনের কাছে আমাদের দাবি থেকেছে, যে এবার অ্যাটলিস্ট চেষ্টা করুন যাতে একটা শান্তিপূর্ণ নির্বাচন আমরা দেখতে পাই। তার মানে অমিত শাহের সঙ্গে দিলীপ ঘোষের বক্তব্যের সঙ্গে আপনাদের মিল আছে। একটা কথা বলেনি, রাহুল গান্ধীজির এখানে সভা করতে আসার কথা ছিল 23 তারিখে, পরশুদিন। আমরা লাস্ট মিনিটে আমাদের পারমিশন ক্যান্সেল করা হয়েছে। কারা করবে? শ্রীরাম লোকাল প্রশাসন করেছে, কমিশনের লোকাল প্রশাসন করেছে, কমিশন করেছে, এবং আমাদের যা মানে রিজন দেখানো হয়েছে, ভীষণ ফিল্মসি গ্রাউন্ডে আমাদের সভা ক্যান্সেল করা হয়েছে। শ্রীরামপুর স্টেডিয়ামে আমাদের সভা করার কথা ছিল, মিডিয়াপুরে আমাদের সভা করার কথা ছিল, রানী রাসমণি রোডের উপরে আমাদের সভা করার কথা ছিল, 3টে সভার কথা ছিল। তার মধ্যে কলকাতার সবার এখনো অব্দি পারমিশন আসেনি, সেটা নাকি কালকে সকালে আসবে। মিডিয়াপুরে ক্যান্সেল করা হলো, শ্রীরামপুরে ক্যান্সেল করা হলো, স্টেডিয়ামে ওখানে কিন্তু 8ই এপ্রিল, যদি আমি ভুল না বলছি, ওখানে মমতা ব্যানার্জি সভা করে গেছেন, কিন্তু ওখানে আমাদের ক্যান্সেলেশন দেওয়া হলো, ওখানে নাকি স্টেডিয়ামটা দেওয়া যাবে না রাজনৈতিক প্রোগ্রামের জন্য। মিডিয়াপুরে যে সভা ক্যান্সেল করা হলো, নাকি একই দিনে পাশের গ্রাউন্ডে অভিষেক ব্যানার্জির সভা হচ্ছে। অথচ ইসিআই নিয়ম অনুযায়ী 250 মিটারের যদি দূরত্ব থাকে, তাহলে দুটো রাজনৈতিক দল কিন্তু সভা করতে পারে। তা সত্ত্বেও সেই সভার পারমিশন দেওয়া হলো না। তো এইভাবে যদি আপনারা বিরোধী কণ্ঠস্বরকে রুদ্ধ করার চেষ্টা করেন, তাহলে বাংলার মানুষ তো দেখছে, বাংলার মানুষ তো বোকা নয়। রাহুল গান্ধীজি যখন উত্তর রায়গঞ্জে গেলেন, মালদায় গেলেন, চাঁচলের মিটিংয়ে আমি ছিলাম, মুর্শিদাবাদে গেলেন, তার জনপ্রিয়তা দেখে ষড়যন্ত্র দেখছেন এর মধ্যে? নিশ্চয়ই। কাদের ষড়যন্ত্র? আপনার মনে হয় একটার পর একটা বিজেপি বলছে কমিশনের সঙ্গে আমাদের কোনো যোগ নেই, বিজেপি বলছে কমিশনের সঙ্গে যোগ নেই। কার ষড়যন্ত্র? রাজ্যের প্রশাসন এবং নির্বাচন কমিশন, দুই তরফ, কোনোটা মানে
কেউ নিরপেক্ষভাবে এখানে এই একটা রাজ্যে কাজ স্পষ্ট করছেন উত্তর না। দিতে চাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের প্রশাসন বলা হচ্ছে বটে, কিন্তু সেই প্রশাসনের নিয়ন্ত্রণ রাজ্য সরকারের হাতে নয়, সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের হাতে। এবং বিশেষ করে রাজনৈতিক সভা সমিতির যে অনুমতির প্রসঙ্গ আসছে সেটা পুরোপুরি 100% নির্বাচন কমিশন ঠিক করেন। অতএব এখানে রাজ্য সরকারের থেকে আঙুল তুলে আজকে কোনো আজকে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়েরও পারমিশন ছিল না আজকে সন্ধ্যাবেলা একাধিক কলকাতার জায়গায় এরকম কলকাতার রাস্তায়। তৃণমূল কংগ্রেসের তিনি বহু সভার জনসভা করতে পারমিশন পারেননি। নির্বাচন আর কমিশন যদি দিচ্ছেন না। পারমিশনের জন্য আমাদের মানে আদালতের দ্বারস্থ হতে হয়, তাহলে সেটা রাজ্যের গণতন্ত্র এবং দেশের গণতন্ত্রের জন্য একটা ভেরি ভেরি স্যাড ডে ফর আওয়ার ডেমোক্রেসি। দেখুন, আমরা চাই যে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে আসুক এবং সভা করুক, তার কারণ আমাদের যে অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতা, তাতে দেখা গেছে যে রাহুল আপনারা কর্ণাটকেও বলেছিলেন রাহুল- হেরেছেন, তেলেঙ্গানাতেও বলেছেন হেরেছেন। এত রাহুল- আত্মবিশ্বাসী হবেন না। রাহুল গান্ধী এত আত্মবিশ্বাসী হবেন না। রাহুল গান্ধী যেখানে যেখানে প্রচারে গিয়েছে সেখানে সেখানে কংগ্রেসের ভোট কমেছে। রাহুল না, গান্ধী এটা ওনারা দে লাভ টু লিভ ইন আ লালা ল্যান্ড এবং ভালো ড্রিম দেখতে, স্বপ্ন দেখতে হয়তো ভালোবাসেন এনারা, আমার বিজেপির বন্ধু। হুমকি হুঁশিয়ারি কি আগের থেকে তো কমেছে, হুমকি হুঁশিয়ারি আগের থেকে কমেছে, অনন্দা, সত্যি চুপচাপ ভোট হচ্ছে। এই যে আজকে তোমাদের টিভির পর্দাতেই দেখছিলাম এই সাজোয়া গাড়ি আসছে, শহরের বুকে সাজোয়া গাড়ি ঘুরছে, মিলিটারিরা ঘুরে বেড়াচ্ছে, 2.5 লক্ষ মিলিটারি ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই যে আমি প্রথমেই বললাম যে আমাদের এ রাজ্যে ভোটের অভিজ্ঞতা হচ্ছে এরকম মিলিটারিরা রুট মার্চ করে যায়, লোকে ভাবে এই বুঝি তৃণমূলের জমদূত এসে গেল, ভোটের দিন তারা হাজারদুয়ারিতে ঘুরে বেড়াচ্ছে, মানুষ ভোট দিতে পারছে না। আমরা খুব পরিষ্কার, আমরা কেন্দ্রীয় বাহিনীর ভরসায় ভোটে নামি না, ভোটে নামিও নি। আমরা মানুষ নিজের অভিজ্ঞতার ভিত্তিতে ভোট দেবেন, মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এবার এই গুন্ডা, এনকাউন্টার, বুলডোজার হোক, তৃণমূলের হুমকি হোক, যে যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে রোধ করতে আসবে, সমস্ত বাধা অতিক্রম করে মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার এবছর প্রয়োগ করবেন। ওকে, এবারে সিপিএম খাতা খুলবে। হ্যাঁ, সিপিএম যদি খাতা খোলে CPM এবারে তাহলে খাতা খুলবে, বিজেপির আশা খাতা করে। বন্ধ হয়ে যাবে। আপনি আশাটা করুন, আমি আপনাকে সমর্থন করলাম। হচ্ছে ওনার কথা শুনে মনে হচ্ছে না। তৃণমূল আমি আশা বিজেপি করছি দুজনের না। বক্তব্যের ওনার কথা শুনে মনে হচ্ছে। সিপিআইএম খাতা খুলবে কিনা, এটা হচ্ছে যে দুজনের হচ্ছে আলোচনার মূল সিপিএম ভিত্তি। 2% কারণ ভোট দুজনেই বাড়ালে জানে, বিজেপি বাংলা থেকে দুজনেই- হাওয়া হয়ে যাবে। আমি দুজনেই চাই জানে, সিপিএম ভোট দুজনেই বাড়ালে জানে বাড়া। যে এদের সিপিএম setting এর ভোট binary, কাটুয়ার কাজ এটাকে- করে মমতা ব্যানার্জিকে এটাকে সাহায্য করে ধরে দিচ্ছে। setting এর binary-র প্রধান আরে শত্রু চার্লস দা, এত একমাত্র আত্মবিশ্বাস, হচ্ছে এত CPM confidence সিপিএম ভোট আপনাদের, কাটুয়ার যেটা কাজ করে বলছিলাম। মমতা ব্যানার্জিকে হ্যাঁ, সুযোগ করে বারবার- দিচ্ছে। সেই জন্য ইসলামপুরে এখন অব্দি ভোটের 48 ঘন্টা আগে যে রাজনৈতিক শুধু তাই নয়, খবর নিন, সিপিআইএম এর এই CPM এর যে প্রার্থী, তাদের ফান্ড ছিল থেকে আসছে। সে সিপিআইএম এর মিছিলে এটা চলে CPM তাকে এর পিটিএম এর যে প্রার্থী তৃণমূল ফান্ড থেকে আসছে। বিজেপির এত বড় বড় কথাবার্তা বলছে যে এখন অব্দি কিন্তু এই যে ভোট যে চলছে, ভোট আর 48 ঘন্টা বাকি প্রথম পর্বের ভোটের, প্রথম রাজনৈতিক শহীদ কাজ কোন দলের হয়েছে, সেই সিপিআইএমকেই মারতে হয়েছে। কারণ এরা জানে যে তৃণমূল বিজেপির যে সেটিং এর বাইনারি, তার প্রধান শত্রু হচ্ছে সিপিআইএম। বিজেপি এত কনফিডেন্স খুব ভালো, কিন্তু বারবার এনকাউন্টারকে হাতিয়ার করতে হচ্ছে কেন? কেন বুলডোজার? কেন মাছ ভাত? আজকে অনুরাগ ঠাকুর, মাছ দেখলেই আমার জিভ দিয়ে জল পড়ে। আজকে অনুরাগ ঠাকুর একটি হোটেলে মাছ ভাত খেলেন, সবাই মিলে, সবার সাংবাদিকরা, ক্যামেরা পার্সন সবাই ছবি তুললেন। কেন বারবার এরকম করতে হচ্ছে দেখুন তো। मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। और ये टीएमसी की दुर्नीति का उदाहरण है। বাংলায় এসে মাছ উৎপাদন দেখাচ্ছেন আমাদের, শেখাচ্ছেন আমাদের। আগে মাছ আমাদের সব নিয়ে আসতে তো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা 80% মাছ উৎপাদন করি বাংলায়। মনে রাখবেন আমাদের মৎস্যজীবীরা, আমোদি প্রমোদি বাবুরা, একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন, তার উত্তর আগে দিন। এবার মাছে ভোটে বাংলা। তৃণমূল বারবারই দাবি করছে বিজেপি ক্ষমতা এলে এ রাজ্যে মাছ খাওয়া বন্ধ করে দেবে। সাজিয়ে গুজিয়ে 10 টাকা পকেট থেকে বেরিয়ে ঝালমুড়ি খেয়েছো, মাছ ভাত খাবে নাকি একদিন? আমি রান্না করে দেবো, কথা দিচ্ছি। বাঙালিদের জন্য মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ,
ডিম খাওয়া বন্ধ। আমার যত নন বেঙ্গলি भाई बहन আছে, मैं आप लोग को कहने चाहती हूँ, आपको जो मर्जी खाइए। এই প্রচারের ঠেলায় কি চাপে বিজেপি? মাছে ভোটে বাংলায় বিপত্তি বুঝেই কি এবার প্রচারে মাছকেই বারবার হাতিয়ার করতে চাইছে পদ্মশিবির? মাছের কথা কখনো নরেন্দ্র মোদীর মুখে, আবার কখনো মাছে ভাতে বিজেপির কেন্দ্রীয় নেতা অনুরাগ ঠাকুর। तृणमूल कांग्रेस एक आरोप बार बार लगाते हैं कि बीजेपी आएगा तो मछली बंद। मैं इंटरव्यू नहीं कर रहा अभी, मैं खाना खा रहा हूँ, मछली भात। आप भी खाइए, मछली भात खाइए, बाद में मिष्टी दोई खाइए। শুধু নেতারা মাছকে অস্ত্র করার চেষ্টা করছেন এমন নয়, সোশ্যাল মিডিয়ার প্রচারেও বিজেপি মাছকে অস্ত্র করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের সংস্কৃতি বদলাবে না, কিন্তু এবার সরকার নিশ্চয়ই বদলাবে। অনেক রকম নাটক হচ্ছে। ভালো হতো প্রত্যেক বাড়িতে একটা করে মাছ দিতেন, যদি বড় কাতলা মাছ দিতেন। বিহারের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে মাছ মাংস খাওয়া বন্ধ করতে হবে, এই যে বলেছেন, সেটাকে তাকে কি পার্টি থেকে তাড়িয়েছেন? এখন বাংলার নির্বাচনে যে অনুরাগ ঠাকুরকে ক্যামেরা ডেকে বসে পাঁচতারা হোটেলে মাছ ভাত খেতে হচ্ছে। বিহারে ইলেকশনের আগে বলেননি, ইলেকশনের পরে বলেছেন মাছের দোকান মাংসের দোকান বন্ধ করতে হবে। বাংলাতেও সেই পরিকল্পনাতেই এরা আছেন। নিউজ 18 বাংলা।